গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়ার অন্যতম প্রধান কার্যকরী একটি শক্তি সমুদ্র তরঙ্গ এই বিষয়ের উপর আলোকপাত করব। ইতিপূর্বে আমরা এর আগের অধ্যায়ে অপর একটি বহির্জাত প্রক্রিয়া তথা শক্তি ভৌমজল সম্পর্কে বিশদভাবে জেনেছি। আজকে আমরা আলোচনা করব সমুদ্র তরঙ্গ এবং সামুদ্রিক প্রক্রিয়া সম্পর্কে। তো প্রথমেই আমরা জেনে নেব সামুদ্রিক প্রক্রিয়া পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে দেখা যায়। সামুদ্রিক প্রক্রিয়া মূলত স্থলভাগ এবং জলভাগের সংযোগস্থলে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। অর্থাৎ পৃথিবীর মহাদেশের প্রান্তভাগে যেখানে সাধারণত মহাসাগরগুলি অবস্থান করছে সেই মহাদেশ এবং মহাসাগরের প্রান্তভাগে উপকূল বরাবর অঞ্চলে মহাসাগর বা সাগরের সমুদ্র তরঙ্গ এসে আছাড় খেয়ে পড়ে এবং সেখানেই বিভিন্ন ধরনের কি হয় সামুদ্রিক ভূমিরূপ সৃষ্টি হয়। কিভাবে হয় সেই সম্পর্কে আমরা পরে ডিটেলসে আলোচনায় আসছি। তাহলে স্থলভাগ জলভাগের সংযোগস্থলে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা মূলত এই তিনটে শক্তির সক্রিয়তা পরিলক্ষিত হয়। তার মধ্যে ভূপৃষ্ঠের অন্যতম প্রধান একটি বহির্জাত প্রক্রিয়া তথা শক্তি হলো সমুদ্র তরঙ্গ, জ্ঞান শক্তি নামে পরিচিত, এবং যেটি নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল এবং ভৌমজলের মতোই ভূপৃষ্ঠের উপরিভাগে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। তাহলে প্রথমে আমরা জেনে নিই সমুদ্র তরঙ্গ কাকে বলে। তাহলে সমুদ্র তরঙ্গ কি না, বায়ুপ্রবাহ, অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের প্রভাবে উন্মুক্ত জলরাশিতে গতি সঞ্চারিত হলে, সমুদ্রের উন্মুক্ত জলরাশিতে গতি সঞ্চারিত হলে সমুদ্রের জলতলের যে সমুদ্রের জলতল উলম্বভাবে কি হয় ছন্দবদ্ধভাবে ওঠানামা করে এবং উপকূলে আছড়ে পড়ে। এই যে বায়ুপ্রবাহের ফলে, প্রবল বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের উন্মুক্ত জলরাশিতে গতি সঞ্চারিত হওয়া এবং সেই জলের উলম্বভাবে ছন্দবদ্ধভাবে ওঠানামা, এটাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। তাহলে সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য কি না, সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে সমুদ্রের জলরাশির কোন রকম স্থান পরিবর্তন ঘটে না। সমুদ্র জলরাশির উপরের অংশের অবয়বের স্থান পরিবর্তন ঘটে, অর্থাৎ এক্ষেত্রে সমুদ্রের জলরাশির উপরিতলের ছন্দবদ্ধ ওঠানামা হয় উলম্বভাবে। গভীর সমুদ্রে কিন্তু আমরা সমুদ্র তরঙ্গ দেখতে পাই না, উপকূল ভাগে সমুদ্র তরঙ্গকে আমরা দেখতে পাই। এই কারণে কিভাবে হয় আমরা আসছি। তো যাই হোক, তাহলে সমুদ্র তরঙ্গ কিন্তু স্থানিক এবং এটা উলম্বভাবে নিচ থেকে উপরের দিকে উঠে আসে। আর কি না, এক্ষেত্রে কি হয়, প্রথমে বৃত্তাকারে উলম্বভাবে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়, তারপর সেই তরঙ্গ উপবৃত্তাকার বা রৈখিকভাবে অগভীর উপকূল ভাগের দিকে এগিয়ে এসে একদম উপকূলে রৈখিক আকারে তরঙ্গের কি হয় ঊর্মিভঙ্গ ঘটে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলতে পারি সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে যে এই তরঙ্গ মূলত বায়ুপ্রবাহ, অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের দ্বারা সৃষ্টি হয়। এখন আমরা সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত এই দুটোর মধ্যে পার্থক্য কি জানব। তাহলে সমুদ্র তরঙ্গ এক্ষেত্রে আমরা দেখলাম জলরাশির উলম্বভাবে ওঠানামা, সমুদ্র স্রোত কিন্তু জলরাশির উলম্বভাবে ওঠানামা নয়। এক্ষেত্রে সামগ্রিকভাবে সমুদ্রের জলরাশির স্থান পরিবর্তন, অর্থাৎ বায়ুপ্রবাহের দ্বারা, মূলত নিয়ত বায়ুপ্রবাহের দ্বারা সমুদ্রের জলরাশি যখন সামগ্রিকভাবে অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় তখন তাকে আমরা বলবো সমুদ্র স্রোত। ঠিক আছে, তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলের উলম্বভাবে ওঠানামা ঘটে, আর সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হয় না জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে সঞ্চালিত হয়, সামগ্রিকভাবে পুরো জলটা অনুভূমিকভাবে সঞ্চালিত হচ্ছে। আর সমুদ্র তরঙ্গে শুধু জলতলের কি হচ্ছে ওঠানামা হচ্ছে।
দু নম্বর হচ্ছে সমুদ্র তরঙ্গ একই জায়গায় থেকে শুধুমাত্র এর উচ্চতার কি হচ্ছে উচ্চতাগত পার্থক্য ঘটছে, আর সমুদ্র স্রোতের ক্ষেত্রে এর উচ্চতার স্থান পরিবর্তন হয় না, এটা অনুভূমিকভাবে কি হয় সামনের দিকে এগিয়ে যায়, সঞ্চালিত হয়, ঠিক আছে, এবং এটা দীর্ঘ পথ অতিক্রম করতে পারে, তিন নম্বর হচ্ছে সমুদ্র স্রোত গোটা সমুদ্র বা মহাসাগর জুড়ে অবস্থান করতে পারে, কিন্তু সমুদ্র তরঙ্গ কেবলমাত্র উপকূল ভাগেই এটা দেখা যায়, এর অবস্থান উপকূল ভাগ বা অগভীর সমুদ্রেই এটাকে দেখতে পাওয়া যায়। আর কি না, সমুদ্র তরঙ্গ সৃষ্টির জন্য দায়ী মূলত বায়ুপ্রবাহ, অগ্নুৎপাত, ভূমিকম্প, আর সমুদ্র স্রোতের জন্য দায়ী নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা পার্থক্য, লবণতার পার্থক্য, ঘনত্বের পার্থক্য, আবর্তন গতি এবং সমুদ্রের উন্মুক্ততা বা আবদ্ধতা, বা সমুদ্রের তলদেশে নিমজ্জিত শৈলশিরা ইত্যাদি। আর বলতে পারি সমুদ্র তরঙ্গ সমুদ্র উপকূল ভাগে কি করে না, নানা ধরনের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, যেমন ভিগু, তরঙ্গ কর্তৃত মঞ্চ, জিও, ব্লোহোল ইত্যাদি ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, আর পুরোদেশীয় বাঁধ, টম্বালো, স্পিট ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। সমুদ্র স্রোত কিন্তু সমুদ্র উপকূল ভাগে এই জাতীয় কোনো ভূমিরূপ সৃষ্টি করে না। আবার সমুদ্র তরঙ্গ উপকূল ভাগের জলবায়ুকে কোনোভাবে প্রভাবিত করে না, অর্থাৎ জলবায়ুর উপর এর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু সমুদ্র স্রোত উপকূল ভাগের জলবায়ুকে দারুণভাবে প্রভাবিত করে। আমরা জানি যে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের পশ্চিম উপকূলের সমুদ্র বন্দরগুলো শীতকালে বড় মুক্ত থাকে, সেটা সমুদ্র স্রোতের কারণেই হয়। তাহলে এই হচ্ছে আমাদের সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। এখন আমরা জেনে নেব যে সমুদ্র তরঙ্গ কত ধরনের এবং সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ। তার আগে জানবো যে সমুদ্র তরঙ্গের প্রকৃতি। সমুদ্র তরঙ্গ সম্পর্কে ডিটেলস জানতে গেলে এর কতগুলো টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে। আমরা দেখে নিই সেই সমুদ্র তরঙ্গের টার্মিনোলজিগুলো কি। কার্যের প্রকৃতি জানার আগে সমুদ্র তরঙ্গের প্রকৃতি সম্পর্কে কিছু জানবো। সমুদ্র তরঙ্গের প্রকৃতি। সমুদ্র তরঙ্গ এরকম একটা সমুদ্র তরঙ্গ, সাপোজ এটা সমুদ্র তরঙ্গ। তাহলে এরকম সমুদ্র তরঙ্গ যেটা এরকম ঢেউয়ের মতো, ঢেউ এর এই অংশটা অধোভঙ্গ, এটা ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ ঊর্ধ্বভঙ্গ। এই তরঙ্গটার এই উত্তল অংশের একদম এই অংশটা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতাযুক্ত স্থানটাকে আমরা বলতে পারি তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। আর অধোভঙ্গের এই নিম্ন প্রান্ত মানে একদম যে অংশের উচ্চতা সব থেকে কম, এখানটাকে আমরা বলতে পারি তরঙ্গ দ্রোণী। একটা সমুদ্র তরঙ্গের তরঙ্গ দ্রোণী। তাহলে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ দ্রোণী। একটা তরঙ্গের সর্বোচ্চ উচ্চতাযুক্ত স্থানটাকে তরঙ্গ শীর্ষ, সর্বনিম্ন স্থানটাকে আমরা তরঙ্গ দ্রোণী বলি। এবং তাহলে এটা যদি একটা তরঙ্গের গঠন হয়, তাহলে তরঙ্গ দ্রোণী থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দৈর্ঘ্য, এটাকে আমরা বলতে পারি কি না তরঙ্গ উচ্চতা। তরঙ্গ উচ্চতা, তরঙ্গের উচ্চতা। আবার এই একটা অধোভঙ্গের মধ্যে, অধোভঙ্গের মধ্যে যে দূরত্ব, এই যে দূরত্বটা বা দুটো ঊর্ধ্বভঙ্গের মধ্যে তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ দুটো তরঙ্গ দ্রোণীর মধ্যে দূরত্ব বা দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আর একক সময়ে এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্য তথা একটা তরঙ্গ শীর্ষ যে অতিক্রম করার সময়কালটাকে আমরা বলবো তরঙ্গ পর্যায়।
তরঙ্গ পর্যায়। এই টার্মগুলো তরঙ্গ, সমুদ্র তরঙ্গ শ্রেণী বিভাগ জানার জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ তরঙ্গ উচ্চতা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ দ্রোণী, তরঙ্গ পর্যায়, এগুলো কিন্তু আমরা জানব। এরপরে আমরা জানব তরঙ্গের শ্রেণী বিভাগ। সমুদ্র তরঙ্গের শ্রেণী বিভাগ। তাই সমুদ্র তরঙ্গ শ্রেণী বিভাগ জানার আগে আমরা একটু জেনে নেব যে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়, মানে সৃষ্টির নিয়ন্ত্রক কি। সৃষ্টির নিয়ন্ত্রক প্রধানত তিনটে। একটা হচ্ছে বায়ু প্রবাহ, বায়ু যত জোরে প্রবাহিত হবে সমুদ্র তরঙ্গের উচ্চতা দৈর্ঘ্য তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পের প্রভাবে কি হয়, সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে যত ভূমিকম্প হবে তত সমুদ্র তরঙ্গের উচ্চতা বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে অগ্নুৎপাত। এই দুটো একটা অন্যের পরিপূরক। অগ্নুৎপাত, এই তিনটে কারণই হচ্ছে সমুদ্র তরঙ্গ জন্য মূলত দায়ী। তাহলে বায়ু প্রবাহ, যত জোরে বায়ু প্রবাহিত হবে সমুদ্র তরঙ্গ তত সমুদ্র তরঙ্গের উৎপত্তি হবে এবং তার উচ্চতা তত বৃদ্ধি পাবে। ভূমিকম্প, অগ্নুৎপাত, এই তিনটে কারণে মূলত সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে। সমুদ্র তরঙ্গ, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে উৎপত্তি ও গঠন অনুসারে, আর একটা হচ্ছে কার্যকারিতা অনুসারে। এই দুটো ভাগে সমুদ্র তরঙ্গকে ভাগ করছি। উৎপত্তি গঠন অনুসারে এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। অনুপস্থ, অনুদৈর্ঘ্য, আর একটা হচ্ছে স্থানু তরঙ্গ। কার্যকারিতা অনুসারে এটাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গঠনকারী আর একটা হচ্ছে বিনাশকারী। তাহলে এই সমুদ্র তরঙ্গকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি। একটা উৎপত্তি ও গঠন অনুসারে আর একটা কার্যকারিতা অনুসারে। উৎপত্তি গঠন অনুসারে এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করলাম। অনুপস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, স্থানু তরঙ্গ। আর কার্যকারিতা অনুসারে গঠনকারী তরঙ্গ আর বিনাশকারী তরঙ্গ। এখন আমরা দেখে নেব যে অনুপস্থ তরঙ্গ কাকে বলে। তাহলে অনুপস্থ তরঙ্গ হলো কি না, এটা সাধারণত গভীর সমুদ্রের সৃষ্টি হয়। উপকূল থেকে দূরবর্তী স্থানে গভীর সমুদ্রের সৃষ্টি হয়। উন্মুক্ত গভীর সমুদ্রে প্রবল বায়ু প্রবাহের দ্বারা সমুদ্রের জলরাশিতে গতি সঞ্চারিত হলে বৃত্তাকার পথে জলকণাগুলো কি হয় না, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। অর্থাৎ উন্মুক্ত গভীর সমুদ্রে প্রবল বায়ুপ্রবাহের জন্য জলরাশিতে গতি সঞ্চারিত হয়ে বৃত্তাকার কক্ষপথে জলকণা একই স্থানে আবদ্ধ থেকে উলম্বভাবে ওঠানামা করে যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয় তাকে অনুপস্থ বা স্পন্দন তরঙ্গ বলে। তাহলে ব্যাপারটা এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে ধরো এটা একটা তরঙ্গ, কি তরঙ্গ, অনুপস্থ তরঙ্গ। এটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। এখানে ধরো এটা জলরাশি, এটা স্থির জলরাশি। তো কি হয়, উন্মুক্ত গভীর সমুদ্রে জলরাশি বায়ুপ্রবাহের দ্বারা গতি প্রাপ্ত হলে জলকণাগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়ে কি হয়, উপকূল ভাগের দিকে উলম্বভাবে উত্থিত হতে হতে অগ্রসর হতে থাকে। সেটাকেই আমরা কি বলবো, অনুপস্থ তরঙ্গ। এক্ষেত্রে কি হয় না,
তরঙ্গ শীর্ষ মানে মানে তরঙ্গ পর্যায় এবং তরঙ্গের গতিবেগ অধিক হওয়ার কারণে, মানে তরঙ্গ পর্যায় মানে তরঙ্গ একটা সময়কাল আর কি, মানে একটা তরঙ্গ শীর্ষ থেকে আর একটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত একক সময়ে যাওয়ার যে সময়কাল সেটা অধিক এবং তরঙ্গের গতিবেগও বেশি হওয়ার কারণে জলকণাগুলো ওই বৃত্তাকার কক্ষপথে অধিক দ্রুত ঘুরতে থাকে এবং সেটা সামনের দিকে যতটা অগ্রসর হয় পিছনের দিকে ততটা অগ্রসর হতে পারে না, সামনের দিকেই অগ্রসর হয়ে যায়, সম্মুখবর্তী হয়। ওই জন্য পিছনের ঢাল অপেক্ষা সামনের দিকের ঢালটা বেশি খাড়া হয়। আর কি হয় না, এটা অগ্রসর সামনের দিকে হতে থাকে, পিছনের দিকে মানে পিছনের দিকে কম অগ্রসর হতে থাকে। আর কি না, আর এটা হচ্ছে একটা নিচ থেকে উপরের দিকে উলম্বভাবে উঠতে থাকে। যত এটা অগভীর সমুদ্রের দিকে এগোতে থাকে তত এর আকৃতি বৃত্তাকার থেকে উপবৃত্তাকার বা রৈখিক আকৃতির হতে থাকে। এখন এই তরঙ্গের উলম্ব মানে উলম্ব যে ব্যাস, মানে উলম্বভাবে তরঙ্গের ব্যাস যদি আমরা পরিমাপ করি তাহলে দেখবো উপরের অংশের ব্যাস নিচের অংশের ব্যাস অপেক্ষা বেশি হয়। অর্থাৎ যত গভীর সমুদ্রের দিকে যাওয়া যাবে এই তরঙ্গের ব্যাস ততটা কমতে থাকবে এবং উপরের দিকে যত উঠে আসবে ততই ব্যাস বাড়তে থাকবে। এবং যত এটা উপকূলের দিকে যাবে অর্থাৎ গভীরতা যত কমতে থাকবে তত কিন্তু এর কি হবে না, আকৃতিটা বৃত্তাকার থেকে উপবৃত্তাকার বা রৈখিক আকৃতি প্রাপ্ত হতে থাকবে। এটাকে আমরা বলবো কি, অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো না, ওই বৃত্তাকার তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গটা যখন উপকূলের দিকে এগিয়ে আসতে থাকবে তখন সমুদ্রের গভীরতা কমতে থাকবে এবং যত উপকূলের দিকে এগিয়ে আসতে থাকবে তত তার সমুদ্রের গভীরতা কমতে থাকবে এবং ওই তরঙ্গের অনুপ্রস্থ তরঙ্গটা তখন বৃত্তাকার থেকে উপবৃত্তাকার এবং উপবৃত্তাকার থেকে রৈখিক আকৃতি প্রাপ্ত হতে থাকবে। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ ক্রমশ উপকূলের দিকে অগ্রসরমান হলে উপকূলে আঘাত পেয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে কি হবে না, তার আকৃতি বৃত্তাকার থেকে উপবৃত্তাকার এবং রৈখিক আকৃতি প্রাপ্ত হলে সেখানে তার ঊর্মিভঙ্গ ঘটবে। অর্থাৎ সরল রৈখিকভাবে তার ঊর্মিভঙ্গ ঘটে যে তরঙ্গের সৃষ্টি করবে তখন তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, ট্রানজিশনাল ওয়েভস, আর এটাকে ট্রান্সভার্স ওয়েভ আমরা বলেছি। তাহলে তরঙ্গকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করছি, একটা অনুপ্রস্থ তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুটোই মূল তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি না হলে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হবে না। অনুপ্রস্থ তরঙ্গ তার মানে নিচ থেকে উপরের দিকে উঠে আসে, এটা উলম্বভাবে উত্থিত হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুভূমিকভাবে সঞ্চালিত হয়, সেই ঠিক সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মতো। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তরঙ্গের গতিবেগ এবং তরঙ্গের পর্যায়কাল বেশি। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের গতিবেগ কম এবং এর পর্যায়কাল কম, তরঙ্গ দৈর্ঘ্যটাও কম। তরঙ্গ দৈর্ঘ্য এই যে এটাকে বলা হয় দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, সেটা কম এবং তার ফলে এই তরঙ্গ অবয়বের সঙ্গে জলকণাগুলো সমান গতিতে সামনের দিকে অগ্রসর হতে পারে। ঠিক আছে, এবং একটা সময় কি হয়, মানে তরঙ্গ অবয়বের থেকে জলকণা কি হয় অধিক দ্রুত আছড়ে পড়ে এবং ঊর্মিভঙ্গ ঘটে যায়। ঠিক আছে, তরঙ্গ গভীর সমুদ্রে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ অগভীর সমুদ্রে বা উপকূল ভাগে সৃষ্টি হয়। অনুপ্রস্থ তরঙ্গ বৃত্তাকার, অনুদৈর্ঘ্য তরঙ্গ রৈখিক বা উপবৃত্তাকার। অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হলে তবে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হবে। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হওয়াটা নির্ভর করবে অনুপ্রস্থ তরঙ্গের উপর। আর কি না, অনুপ্রস্থ তরঙ্গের মানে উপকূল ভাগের গঠনের ক্ষেত্রে সেরকম কোনো ভূমিকা বা প্রভাব নেই। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু কি করে না, উপকূল ভাগ গঠনকে প্রভাবিত করে থাকে। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে স্থাণু তরঙ্গ, যেটাকে আমরা ক্ল্যাপোটিস বলি। সেটা কি না, উপকূল ভাগে যে অনুপ্রস্থ তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গে রূপান্তরিত হওয়ার পর উপকূল ভাগে বাধা পেয়ে আবার ব্যাকসোয়াস রূপে ফিরে গেল, আবার অপর দিক থেকে আবার একটা তরঙ্গ ওই দিক থেকে মানে অনুপ্রস্থ তরঙ্গ
আসছে, ফিরে যাওয়ার সাথে সাথে আবার একটা অগ্রগামী তরঙ্গ আসছে, ওই দুটো তরঙ্গ এরপর কি হবে, মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে। মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে গেলে এই তরঙ্গটা একটা ধর সাপোজ এই দিক থেকে এলো, যে সমুদ্র উপকূল, হ্যাঁ, এদিক থেকে আসছে সাপোজ, আর আগেই একটা তরঙ্গ এসেছে, এসে ব্যাক করে যাচ্ছে, তাহলে এখানে এই তরঙ্গ দুটো সংঘর্ষের ফলে এই দুটো এখানে একটা অবক্রম ঢালের মতো সৃষ্টি হবে। সেই তার ফলে নিচের অংশ থেকে উপরের অংশ পর্যন্ত একটা তরঙ্গের সৃষ্টি হবে, এরকম স্প্রিং এর মতো, ডিএন এর গঠনের মতো যে তরঙ্গের সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলবো স্থাণু তরঙ্গ। ঠিক আছে, স্থাণু তরঙ্গ বা ক্ল্যাপোটিস। তাহলে এই উৎপত্তি গঠন অনুসারে আমরা সমুদ্র তরঙ্গকে অনুপস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, স্থাণু তরঙ্গ, এই তিনটে তরঙ্গে ভাগ করলাম। কার্যকারিতা অনুসারে সমুদ্র তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করছি, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ। সাধারণত গঠনকারী তরঙ্গ কাকে বলবো, শান্ত স্থির সমুদ্রে যখন সাধারণত বায়ু প্রবাহ খুব দ্রুত গতিতে প্রবাহিত হয় না, নিয়ত বায়ু স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, তখন যে তরঙ্গের সৃষ্টি হয়, স্থিতিশীল তরঙ্গের সৃষ্টি হয়, এবং তার প্রভাবে সমুদ্র উপকূল ভাগে সাধারণভাবে কি হয়, সোয়াশ বেশি হয়, ব্যাকসোয়াশ কম হয়, এবং উপকূল ভাগের গঠন প্রক্রিয়া চলতে থাকে, তখন সেই তরঙ্গকে আমরা কি বলবো, গঠনকারী তরঙ্গ। স্থির সমুদ্রে সাধারণত গঠনকারী তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে। আর ঝটিকা তরঙ্গ, অর্থাৎ যখন সমুদ্রের তলদেশে কোনো অগ্নুৎপাত বা ভূমিকম্প এই জাতীয় কোনো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়, বা কোনো ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, হ্যাঁ, টর্নেডো, সাইক্লোন, টাইফুন এই জাতীয়, তখন সমুদ্র উত্তাল হয়, এবং সমুদ্রে তখন সমুদ্র মানে 10-12 মিটার উচ্চতাযুক্ত তরঙ্গের সৃষ্টি হয়, সুনামি তরঙ্গ বলি আমরা। সেই ধরনের তরঙ্গকে আমরা বলবো বিনাশকারী তরঙ্গ। সেই তরঙ্গ উপকূল ভাগে এসে আছাড় খেয়ে পড়ে, এবং বহুতল বাড়ি পর্যন্ত সেই তরঙ্গের দাপটে ডুবে যায়। এবং সেই তরঙ্গের ক্ষেত্রে কি হয়, সোয়াশ অপেক্ষা ব্যাকসোয়াশ বেশি হয়, অর্থাৎ সোয়াশ মানে যে তরঙ্গ উপকূল ভাগে এসে আছাড় খেয়ে পড়ে সেটাকে বলা হয় সোয়াশ, আর যেটা সেখান থেকে রিবাউন্ড খেয়ে ফিরে যায় সেটাকে আমরা বলি ব্যাকসোয়াশ। তাহলে সেই সোয়াশ অপেক্ষা ব্যাকসোয়াশ বেশি হয়, তাহলে উপকূল ভাগে যা কিছু থাকে সেগুলোকে প্লাগ করে নিয়ে চলে যায়, এটাকে আমরা বলি বিনাশকারী তরঙ্গ। যেমন 2004 সালে 26শে ডিসেম্বর কি হয়েছিল, যে সুমাত্রা উপকূলে যে সুমাত্রা দ্বীপে যে শক্তিশালী সুনামির সৃষ্টি হয়েছিল, সেই সুনামিতে তখন ওই প্রশান্ত মহাসাগর তথা ভারত মহাসাগরের উপকূল ভাগের সমুদ্র একদম উত্তাল হয়ে উঠেছিল, এবং সুনামি তরঙ্গের সৃষ্টি হয়েছিল। তার প্রভাবে সংশ্লিষ্ট উপকূলবর্তী অঞ্চলে এই রকমের বিনাশকারী তরঙ্গের সৃষ্টি হয়েছিল, এবং ওই অঞ্চলে উপকূল ভাগ্যে অনেক অনেক ক্ষয় করেছিল, বা ক্ষয়ক্ষতিমূলক ধ্বংসলীলা চালিয়েছিল, এক কথায় আমরা বলতে পারি। তো এই হচ্ছে আমাদের সমুদ্র তরঙ্গ, বিভিন্ন ধরনের সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র তরঙ্গের শ্রেণী বিভাগ এবং তাদের গঠন, প্রকৃতি এবং বিন্যাস। ঠিক আছে, এরপরে আমরা জানবো উপকূল কি, উপকূল কত প্রকারের, এবং সামুদ্রিক প্রক্রিয়াগুলো কি কি, কি কি প্রক্রিয়া সমুদ্র তরঙ্গ ক্ষয় করে, ক্ষয় প্রক্রিয়াগুলো কি কি, আর কি কি ভূমিরূপ সৃষ্টি করে। ওকে, বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তীকালে আমি এই ধরনের যে ভিডিওগুলো বানাবো সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে হাতের কাছে। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না, কারণ তাহলে আমি একটু উৎসাহিত হব এবং আরো পরে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।